তাহলে আজকের ভিডিওতে আমরা দেখব ভেক্টর। অর্থাৎ প্রথমে আমরা বুঝবো যে ভেক্টর জিনিসটা আসলে কি। তাহলে আমরা সবাই জানি যে ভেক্টর হচ্ছে একটা রাশি। ওকে, তাহলে আসলে রাশি আমাদের কয় ধরনের হয় আমরা জানি? দুই ধরনের। একটা হচ্ছে স্কেলার রাশি, আরেকটা হচ্ছে কি আমাদের ভেক্টর রাশি। তাহলে এখন আমরা বুঝবো যে স্কেলার রাশি কি। আমরা জানি যে রাশির শুধুমাত্র মান আছে, দিক নেই, তারা হচ্ছে স্কেলার রাশি, এবং যাদের মান এবং দিক উভয় আছে এদেরকে আমরা বলি কি ভেক্টর রাশি। ওকে, দেখো তাহলে যেহেতু আমরা এই অধ্যায়ে পড়ব ভেক্টর, তাহলে এই অধ্যায়ে যা পড়বো এগুলোর সাথে আমাদের মান এবং দিক উভয়ই থাকবে। এখন আমরা বুঝবো যে একটা ভেক্টর হতে হলে আসলে আমাদের কি কি দরকার। ওকে, তাহলে দেখো যে যদি একটা ভেক্টর হতে হয় তাহলে ওই ভেক্টরে আমাদের একটা পাদবিন্দু দরকার। যেমন এখানে এটা হচ্ছে আমাদের পাদবিন্দু, এবং ওই ভেক্টরে একটা শীর্ষবিন্দু দরকার, যেমন আমাদের বিটা হচ্ছে এখানে শীর্ষবিন্দু। ওকে, তাহলে এখন আমাদের প্রশ্ন আসে এই যে ভেক্টরের মান কোনটা আর দিক কোনটা, নাকি? তাহলে দেখো আমি এটাকে ধরে নিয়েছি যে এ বিটাকে এফ ভেক্টর, এবং এর যেটা মান হবে যে কোনো ভেক্টরেরই ওই ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য সেটা হচ্ছে ওই ভেক্টরের মান। অর্থাৎ এ বি হচ্ছে আমাদের ভেক্টরের মান। অর্থাৎ দেখো এখানে আমাদের লেখা আছে কি যে এ বি হচ্ছে কি ভেক্টরের মান। ওকে, এর পরে আসো আমাদের হচ্ছে যে ভেক্টর হইতে হলে দিকও দরকার। তাহলে দিক কি? তাহলে দিকটা হবে পাদবিন্দু থেকে শীর্ষবিন্দুর দিকে। অর্থাৎ যে কোনো ভেক্টরের দিক হবে পাদবিন্দু থেকে কি শীর্ষবিন্দুর দিকে, অর্থাৎ এ থেকে বি এর দিকে। অর্থাৎ এখানে আমাদের এই এফ ভেক্টরের দিক হলো এ থেকে বি এর দিকে। ওকে, তাহলে আমরা ভেক্টর বুঝে ফেললাম। এখন প্রশ্ন হচ্ছে ভেক্টরের প্রকাশ। তাহলে ভেক্টর আমরা প্রকাশ করতে পারি কিভাবে? দেখো ভেক্টরের আমরা প্রকাশ করার 4টে রুলস আছে। এর মধ্যে 1 নম্বর হচ্ছে এই, যেমন আমি এখানে বলছি এফ হচ্ছে ভেক্টর, এফ এর উপর আমাকে দিতে হবে কি তীর চিহ্ন। আরও আমরা 3টে উপায়ে কিন্তু এফটাকে আমি ভেক্টরকে প্রকাশ করতে পারি। এর মধ্যে একটা হচ্ছে এফ ভেক্টরের উপরে একটা বার চিহ্ন দিব, অথবা আমাদের কি হইতে পারে এফ ভেক্টরের নিচে একটা বার চিহ্ন দিব, অথবা আমরা কি করতে পারি এফটাকে আমি কি লিখব বোল্ড করে লিখব, যেটা কিন্তু আমরা এমনিতে আমরা এখানে লেখায় কিন্তু এইভাবে লিখতে পারবো না। মানে যখন কম্পিউটারে টাইপ করব তখন আমি এফটাকে যদি বোল্ড করে দেই তাহলে সেটা ভেক্টর বুঝাবে। ওকে, তাহলে এই 4টে হচ্ছে আমাদের ভেক্টরের প্রকাশ। এখন প্রশ্ন হচ্ছে ভেক্টরের মান আমি কিভাবে প্রকাশ করব? দেখো ভেক্টরের মান যদি প্রকাশ করতে চাও তাহলে এই যে তোমার তীর চিহ্ন দেওয়া লাগবে না, অথবা উপরে বার অথবা নিচে বার যদি না দাও, অর্থাৎ সাধারণ যদি তুমি এফ লিখো, যে সাধারণ এফ লিখো, তাহলে আমি বুঝবো এই এফটা হচ্ছে এফ ভেক্টরের আমার কি মান। ওকে ওকে, এরপরে আমরা আসবো, দেখো বিভিন্ন ধরনের আমাদের ভেক্টর হয়। এখন আমরা সেই ভেক্টরগুলো বুঝবো। তাহলে 1 নম্বরে আমাদের যে ভেক্টরটা আছে খেয়াল করো, সেটাকে বলছি আমি সমজাতীয় ভেক্টর। তাহলে প্রশ্ন হচ্ছে সমজাতীয় ভেক্টর কি? তাহলে আমরা এখানে বলছি একই প্রকৃতির ভেক্টরকে সমজাতীয় ভেক্টর বলে। এখন বলতে পারো একই প্রকৃতি আবার কি? দেখো একই প্রকৃতি বলতে আমাদের বোঝায় যেমন বল এবং বল। যেমন দেখো এখানে একটা দেখো তোমার বলের মান দেওয়া আছে কত, F1 ইকুয়াল কত 10 নিউটন। আরেকটা বল আছে, এইটার মান দেখো আমাদের কত দেওয়া আছে, F2 ইকুয়াল কত দেওয়া আছে 20 নিউটন। অর্থাৎ উভয়ই কিন্তু বল, কিন্তু এদের মান আলাদা। অর্থাৎ উভয় যেহেতু বল, এদের প্রকৃতিও একই। অনুরূপভাবে আমি যদি বলি বেগ এবং বেগ একই প্রকৃতির হবে। অনুরূপভাবে যদি বলি আমি ত্বরণ এবং ত্বরণ একই প্রকৃতির হবে। বেগ বা ত্বরণের মান আলাদা হওয়া আমাদের কি হইতে পারে, কিন্তু যদি আমি বলি যে বেগ এবং বল, তাহলে কিন্তু এরা একই প্রকৃতির হবে না, অর্থাৎ তারা সমজাতীয় হবে না। এই জন্য আমাদের বলা হয়েছে একই প্রকৃতির ভেক্টরকে আমরা কি বলবো সমজাতীয় ভেক্টর বলবো। ওকে, এরপরে আসো 2 নম্বরে হচ্ছে লব্ধি ভেক্টর। এটা খুবই ইম্পর্টেন্ট। দেখো লব্ধি ভেক্টর জিনিসটা কি? 2 বা ততোধিক ভেক্টরের যোগফলকে কি বলা হয় লব্ধি ভেক্টর বলে। অর্থাৎ আমরা এখানে 3টে ভেক্টর দেখো নেওয়া আছে এ বি সি, এর যোগফল আর হলে আরটাকে আমরা বলতেছি কি লব্ধি ভেক্টর। অর্থাৎ লব্ধি ভেক্টরকে আর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে আমরা লিখতে পারবো আর ভেক্টর ইজ ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। অর্থাৎ এ বি এবং সি ভেক্টরের লব্ধি আমাদের বা যোগফল হচ্ছে আমাদের কত আর। এরপর আসো 3 নম্বরে আমরা বলছি দেখো যে নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে আমরা নাল
বা শূন্য ভেক্টর বলবো। অর্থাৎ তাহলে যে ভেক্টরের মান শূন্য সেই ভেক্টরকে আমরা বলবো নাল বা শূন্য, অর্থাৎ যে ভেক্টরের মান নেই সেটাকে আমরা বলবো নাল বা শূন্য ভেক্টর। এরপরে আসো আমাদের 4 নম্বরে। ওকে, এরপরে আসো আমাদের 4 নম্বরের ভেক্টরটা দেখো কি দেওয়া আছে, সঠিক ভেক্টর। তাহলে সঠিক ভেক্টর কি, যে ভেক্টরের মান শূন্য নয়। অর্থাৎ যদি কোনো ভেক্টরের মান শূন্য না হয়, অর্থাৎ ওই ভেক্টরের পাদবিন্দু থেকে শীর্ষবিন্দু পর্যন্ত যদি কোনো দূরত্ব থাকে, তাহলে সেই ভেক্টরটাকে আমরা সঠিক ভেক্টর বলতে পারি। অর্থাৎ যে ভেক্টরের মান শূন্য নয় তাকে আমরা বলবো সঠিক ভেক্টর। এরপরে আসো 5 নম্বরে। দেখো 5 নম্বরে আমাদেরকে বলছে কি, স্বাধীন ভেক্টর। তাহলে স্বাধীন মানে কি, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করা যায়। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্সের মান আমি ইচ্ছা মতো বসাইতে পারবো এবং ওয়াইয়ের মান ইচ্ছা মতো বসাইতে পারবো। অর্থাৎ যদি যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছা মতো পছন্দ করা যায়, অর্থাৎ এক্স এবং ওয়াই আমি যে কোনো মান নিতে পারবো, অর্থাৎ পাদবিন্দু যে কোনো বিন্দুতে হতে পারে, তাকে আমরা কি বলবো, স্বাধীন ভেক্টর। অর্থাৎ যে ভেক্টরের পাদবিন্দু পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা আছে সেটাকে আমরা বলবো স্বাধীন ভেক্টর। এরপরে আসো, স্বাধীনের অপোজিট আসলে হচ্ছে আমাদের সীমাবদ্ধ ভেক্টর। তাহলে এটা আবার কি, যে ভেক্টরের পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করা যায় না, অর্থাৎ পাদবিন্দু মূল বিন্দুতে অবস্থিত, তাকে সীমাবদ্ধ ভেক্টর বলে। অর্থাৎ দেখো, যখন স্বাধীন ভেক্টর ছিল তখন কিন্তু আমরা পাদবিন্দু ইচ্ছামতো পছন্দ করতে পারছি, অর্থাৎ পাদবিন্দু পছন্দের ক্ষেত্রে আমাদের স্বাধীনতা ছিল। কিন্তু যখন আমি সীমাবদ্ধ ভেক্টরে আসব, ওই সময় আমার পাদবিন্দু পছন্দের ক্ষেত্রে স্বাধীনতা থাকবে না। এটা সবসময় হবে কোন বিন্দুতে, মূল বিন্দুতে। যেমন দেখো এখানে আমাদেরকে ফিগারে দেখানো হয়েছে যে এইখানে দেখো এ হচ্ছে আমাদের একটা কি, সীমাবদ্ধ ভেক্টর, যার কি আছে, পাদবিন্দু দেখো মূল বিন্দু 0,0 বিন্দুতে আছে। ওকে, তাহলে এ ভেক্টরটাকে আমি বলতে পারি কি, সীমাবদ্ধ ভেক্টর। এরপরে আসো 7 নম্বর একটা ভেক্টর দেখো আমাদের, এটাকে বলতেছি আমি সদৃশ ভেক্টর। তাহলে সদৃশ ভেক্টর কি, সদৃশ ভেক্টর যদি আমরা বুঝতে চাই, এটাকে আমাকে বুঝতে হবে সমজাতীয় ভেক্টর। তাহলে একটু আগে আমরা দেখলাম কি, একই প্রকৃতির যে ভেক্টরগুলো এগুলাকে আমাদের সমজাতীয় ভেক্টর বলছিলাম। তাহলে দেখো কি বলছে, সমজাতীয় অসম মানের, অর্থাৎ মান কি আমাদের সমান হওয়া যাবে না, দুটি ভেক্টর। তাহলে সমজাতীয় অসম মানের কয়টা ভেক্টর, দুটি ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, অর্থাৎ সমজাতীয় অসম মানের দুটি ভেক্টরের দিক যদি একই হয়, একই দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে আমরা কি বলবো, সদৃশ ভেক্টর। যেমন এখানে দেখো ফিগারে দেখো, এ একটা ভেক্টর, এর কি, এটা হচ্ছে পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু। যেহেতু পাদবিন্দু থেকে এই দেখো তোমার শীর্ষবিন্দু পর্যন্ত একটা দৈর্ঘ্য আছে, তাহলে এ ভেক্টর একটা মান আছে। তাই আবার দেখো বি ভেক্টর আছে, এটা কিন্তু এ ভেক্টরের তুলনায় অনেক ছোট। অর্থাৎ এ এবং বি ভেক্টরটা, এদের দিক আমাদের একই হলেও দেখো মান সমান নয়, অর্থাৎ এটা অসম মানের দুটো ভেক্টর এ বি, এবং এদের দিক একই, এবং ধরে নাও এ বি সমজাতীয়, তাহলে আমি বলতে পারি এ এবং বি ভেক্টর সদৃশ ভেক্টর। ওকে, এরপরে আসো আমাদের, এরপরে দেখবো আমরা বি সদৃশ ভেক্টর। ওকে, তাহলে এবার দেখো আমরা দেখব কি, বি সদৃশ ভেক্টর। তাহলে বি সদৃশ ভেক্টরটা কি সেটা একটু খেয়াল করো। তাহলে বি সদৃশ ভেক্টরটা হচ্ছে অসম মানের, মানে আগের মতোই মান সমান হবে না ভেক্টর দ্বয়ের, অসম মানের দুটি সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, অর্থাৎ দেখো মান সমান নয় কিন্তু পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে, তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। যেমন এ একটা ভেক্টর দেখো, এর কি দিক যেদিকে আছে, বি এর দিক আছে তার অপোজিটে, এবং এদের কিন্তু মান সমান নয়, কারণ ভেক্টরদের দৈর্ঘ্য আলাদা। ঠিক আছে, তাহলে এ এবং বি যদি সমজাতীয় ভেক্টর হয়, তাহলে আমি বলতে পারবো যে এ এবং বি বিসদৃশ ভেক্টর। কেন, এদের দিক হচ্ছে অপোজিট, এবং আমাদের কি বলে, যে মান সমান নয়। ওকে, তাহলে এদেরকে বলতে পারি আমি বিসদৃশ ভেক্টর। এরপরে একটু আসো, এরপরে আমাদেরকে যে ভেক্টরটা দেখব সেটাকে বলতেছে সমান ভেক্টর। তাহলে সমান ভেক্টর কারা, সমজাতীয়। হ্যাঁ, সমজাতীয় দুটি ভেক্টরের মান ও দিক একই হলে তাদেরকে সমান ভেক্টর বলে। তাহলে আমাদের দুইটা ভেক্টর সমজাতীয় হইতে হবে, এদের মানও সমান হইতে হবে এবং দিকও সমান। একটু খেয়াল করো ফিগারে, এ এবং বি আমাদের দুইটা ভেক্টর আঁকা আছে, এদের কি দৈর্ঘ্যও সমান, যেহেতু তাহলে মান সমান, এবং দিকও আমাদের একই দিক। তাহলে আমি বলতে পারি এ এবং বি যদি সমজাতীয় ভেক্টর হয়, তাহলে এ এবং বি
সমান ভেক্টর। এরপরে আসো 10 নম্বরে যে ভেক্টরটা আমাদের আছে সেটার দিকে একটু খেয়াল করো। সেটা বলছে আমাদের বিপরীত ভেক্টর। তাহলে বিপরীত ভেক্টর কি? এখানে দেখো বলছে যে সমজাতীয় দুটি ভেক্টরের মান সমান। মান কি হবে? দুটো সমজাতীয় ভেক্টরের মান সমান হবে, কিন্তু দিক বিপরীত হলে তাদেরকে বিপরীত, বা এটা আরেকটা নাম আছে, এটাকে বলে ঋণ বা ঋণাত্মক ভেক্টর বলে। ঠিক আছে, তাহলে আমি বিপরীত ভেক্টর আরেকটা নাম বলতে পারি কি? ঋণাত্মক বা ঋণ ভেক্টর। তাহলে বললাম কি, যে দুটো সমজাতীয় ভেক্টরের মান সমান। দেখো এ এবং বি এর মান সমান, যেহেতু দিক বিপরীত, তাহলে আমি বলতে পারবো যে এরা কি? বিপরীত বা ঋণাত্মক বা ঋণ ভেক্টর। ওকে, তাহলে 10 নম্বরে আমাদের গেল। এখন আমরা দেখব একক ভেক্টর। তাহলে যে ভেক্টর রাশির মান 1 তাকে আমরা বলবো একক ভেক্টর। তাহলে এখানে একটু খেয়াল করো যে আমাদের এই একটা ভেক্টর দেওয়া আছে, আমি ধরলাম যে এই ভেক্টরটার, অর্থাৎ এ ভেক্টরটার মান আমাদের আছে কত? 3 একক। এখন এইটা একক ভেক্টর আমরা যদি বুঝতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই ভেক্টরটাকে সমান 3 অংশে ভাগ করে নেব। তাহলে এই দেখো সমান 3 অংশ মানে কি? এইটা এক অংশ, 2 অংশ, 3 অংশ। ঠিক আছে, এই সমান 3টা অংশ। তাহলে এর যে কোনো একটা অংশকে আমরা বলতেছি একক ভেক্টর। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের, এইটুকু হচ্ছে আমাদের একটা একক ভেক্টর। তাহলে বলো এইখানে যে এ ভেক্টরটা আছে, এই ধরনের কটা অংশ আছে? 3টা। তাহলে আমি বলতে পারি এ ভেক্টর ইকুয়াল 3 এ ক্যাপ। ঠিক আছে, তাহলে দেখো আরেকটা আমাদের জিনিস আছে এখানে, যদি আমাদের এ ভেক্টরের মান 0 না হয়, তাহলে এই ভেক্টরকে যদি আমি এই ভেক্টরের মান দ্বারা ভাগ করি, তাহলে আমি একক ভেক্টর পেয়ে যাব। অর্থাৎ এ ক্যাপ ভেক্টর ইকুয়াল আমরা লিখতে পারি ভেক্টর বাই ভেক্টরের মান। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে মান বের করব, সেটা আমরা আস্তে আস্তে শিখব। তাহলে এ ক্যাপ ইকুয়াল কি? ভেক্টর বাই ভেক্টরের মান। অর্থাৎ একক ভেক্টর ইকুয়াল লিখতে পারি যে ভেক্টরের মান যদি 0 না হয়, ভেক্টর বাই ভেক্টরকে, ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা কি পাবো? একক ভেক্টর পাবো। ওকে, এখন আসো আমরা দেখব ভেক্টর নম্বরে 12। এটা আমাদের বলতেছে যে আয়ত একক ভেক্টর। দেখো কি বলছে? আয়ত একক ভেক্টরে যে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় 3টি ধনাত্মক অক্ষ বরাবর যে 3টি একক ভেক্টর বিবেচনা করা হয় তাদেরকে আয়ত একক ভেক্টর বলে। তাহলে এখানে একটু দেখো ফিগারটাতে, দেখো আমাদের ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা জানি পরস্পর লম্ব কয়টা অক্ষ আছে? আমাদের 3টা। তাহলে একটা হচ্ছে এক্স অক্ষ, আরেকটা কি ওয়াই অক্ষ, আর এটা কি হচ্ছে আমাদের জেড অক্ষ। তাহলে আমাদের এক্স অক্ষ বরাবর, ধনাত্মক এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর কল্পনা করা হয়, যেটাকে আমরা লিখি আই ক্যাপ। আবার ধনাত্মক ওয়াই অক্ষ যেটা বরাবর আমাদের একটা একক ভেক্টর বিবেচনা করা হয়, যেটা জে ক্যাপ। এবং ধনাত্মক জেড অক্ষ বরাবর একক ভেক্টরটাকে আমরা বলি কে ক্যাপ। এখন এই আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপকে আমরা একত্রে বলবো আয়ত একক ভেক্টর। ঠিক আছে, ওকে। এরপরে আসো আমাদের অবস্থান ভেক্টর, ভেক্টর নম্বর 13। বলছে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। ওকে, তাহলে দেখো ফিগারে দেখো যে এইটা আমাদের একটা প্রসঙ্গ কাঠামো, এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে 0,0 হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে প্রশ্ন বলছে যে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান। তাহলে আমি আরেকটা বিন্দু লাগে, সেটাকে ধরে নিলাম এক্স কমা ওয়াই। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ 0,0 বিন্দুর সাপেক্ষে এক্স কমা ওয়াই বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করব। তাহলে আমি সেই ভেক্টরটাকে ধরে নিলাম কত ভেক্টর? আর ভেক্টর। তাহলে এই আর ভেক্টরটাকে আমি বলতে পারি কি? অবস্থান ভেক্টর। ঠিক আছে, ওকে। এরপরে আসো আমাদেরকে বলতেছে যে সরণ ভেক্টর। তাহলে এবার আমরা দেখব যে সরণ ভেক্টরটা কি। ওকে, বলছে অবস্থান ভেক্টরের পরিবর্তন যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে সরণ ভেক্টর বলে। এখন তুমি বলতে পারো যে অবস্থান ভেক্টরের পরিবর্তন এইটা আবার কেমন জিনিস? তাহলে তুমি বোঝার জন্য ধরে নাও যে একজন লোক প্রথমে মূল বিন্দুতে ছিল, এখন ইনি কী করলো? হেঁটে হেঁটে আসলো কোথায়? এই ভেক্টরের কোথায় আসলো? শীর্ষবিন্দুতে আসলো। দেখো এরপর কি করলো? আবার ব্যাক করলো, করে আবার সাপোজ ধরো তোমার এই মূল বিন্দু থেকে হাঁটা শুরু করে আবার এই ভেক্টরের শীর্ষবিন্দুতে আসলো। ঠিক আছে, তাহলে বলো এইখান থেকে যে লোকটা এখানে আসলো, এটা একটা অবস্থান ভেক্টর আছে, সেটা কত? R1। আবার এইখান থেকে যে লোকটা এখানে আসলো, তার একটা অবস্থান ভেক্টর কত আছে? R2। তাহলে লোকটার যে অবস্থানের পরিবর্তন হলো সেইটা আসলে কতটুকু বলো তো? এইখান থেকে কোথায়? এইখানে। ওকে, তাহলে বলো যে লোকটার অবস্থানের পরিবর্তন কি? আগে লোকটা কোথায় ছিল? এইখানে, এবার কোথায় আসলো? এইখানে। তাহলে লোকটার অবস্থানের যে পরিবর্তন যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়,
সেটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর, অর্থাৎ ডেল আরটা হচ্ছে আমাদের, এই ভেক্টরটা হচ্ছে আমাদের সরণ ভেক্টর। তাহলে কি বলছে যে অবস্থান ভেক্টরের পরিবর্তন, তাহলে R1 এবং R2-র যে পরিবর্তন যে ভেক্টর দ্বারা আমি প্রকাশ করতেছি ডেল আর, সেটাই হচ্ছে আমাদের সরণ ভেক্টর। ওকে, এরপরে আসো আমরা দেখব 15 নম্বর ভেক্টর, সেটাকে আমরা বলতেছি বিপ্রতীপ ভেক্টর। সেটা আবার কেমন ভেক্টর? তাহলে বিপ্রতীপ ভেক্টর বলতে আমরা বুঝি কোনো ভেক্টরের মান যদি অপর একটি ভেক্টরের মানের বিপরীত সংখ্যা হয় তবে তাকে বিপ্রতীপ ভেক্টর বলে। এইটা আবার কেমন, দেখো এক্সাম্পলটা দেখে আমরা বুঝবো। ধরে নাও আমাদের একটা ভেক্টর আছে এ ভেক্টর ইজ ইকুয়াল কত, 3i ক্যাপ। এখন এ ভেক্টরের যদি বিপ্রতীপ ভেক্টর হতে চায় তাহলে তার কি হইতে হবে, মানটা হইতে হবে বিপরীত সংখ্যা। তাহলে বি যদি এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর হয় তাহলে বি ইকুয়াল হইতে হবে কত, 1/3i। বুঝতে পারছো? তাহলে দেখো এইটার মান কত 3 আর এটার মান কত 1/3, এই জন্য বলছি বিপরীত সংখ্যা। অর্থাৎ কোনো ভেক্টরের মান যে অপর একটি ভেক্টরের মানের বিপরীত সংখ্যা, হ্যাঁ, তাহলে এই বিপরীত সংখ্যা, হ্যাঁ, তাহলে বিপরীত সংখ্যা অর্থাৎ এইটার কত 3 আর এটা কত 1/3i হয়, তবে দেখো কী হলে বি হলো এ ভেক্টরের বিপ্রতীপ ভেক্টর। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের বিপ্রতীপ ভেক্টর, অর্থাৎ মানটা আমাদের কি হবে, বিপরীত সংখ্যা হবে। এখন আবার দেখো এই এ ভেক্টর এবং বি ভেক্টর কিন্তু পরস্পর সমান্তরাল। কেন? এই ভেক্টরটাতে দেখো এখানে কি আছে, আই ক্যাপ, এখানেও আছে কত, আই ক্যাপ। তাহলে দেখো যে এটার মান হচ্ছে 3, এটার মান হচ্ছে 1/3, অর্থাৎ এইটা ভেক্টরটা বড় হবে, এটা ছোট হবে, কিন্তু দিক তো এক্স অক্ষের ধনাত্মক দিকে। তাই আমরা বলতে পারি যে বিপ্রতীপ ভেক্টরটা আবার কি সমান্তরাল ভেক্টরও আমি বলতে পারি। ঠিক আছে, তাহলে বিপ্রতীপ ভেক্টরটা সমান্তরাল ভেক্টরও বলা যায়। ওকে, এরপরে আমাদের আসো 16 নম্বরে আমাদেরকে বলছে যে পোলার ভেক্টর। তাহলে পোলার ভেক্টর আবার কি? তাহলে বলতেছে যে ভেক্টরগুলো ঘূর্ণনের জন্য দায়ী নয় তাদেরকে পোলার ভেক্টর বলি। অর্থাৎ আমাদের যে ভেক্টর রাশিগুলো আছে এদের মধ্যে অনেকে আছে যারা ঘূর্ণনের জন্য দায়ী, অনেকে ঘূর্ণনের জন্য দায়ী নয়। অর্থাৎ যে ভেক্টরগুলো ঘূর্ণনের জন্য দায়ী এদেরকে বলবো আমরা পোলার ভেক্টর, আর যে ভেক্টরগুলো ঘূর্ণনের জন্য দায়ী নয় এদেরকে বলবো অক্ষীয় ভেক্টর। একটু পরে আসতেছি, এর আগে পোলার ভেক্টরের কয়েকটি এক্সাম্পল দেখো। যেমন কি বল হচ্ছে দেখো ঘূর্ণনের জন্য দায়ী নয়, বলটা হচ্ছে আমাদের একটা পোলার ভেক্টর। সরণ, অনুরূপভাবে রৈখিক বেগ, এগুলো দেখো ঘূর্ণনের জন্য কোনোভাবে দায়ী নয়, এই জন্য এগুলোকে আমরা বলবো পোলার ভেক্টর। অনুরূপভাবে 17 নম্বরে আসো অক্ষীয় ভেক্টর, যেটা বললাম অক্ষীয় ভেক্টরটাকে আমি কি বলছিলাম, যে ভেক্টরগুলো ঘূর্ণনের জন্য দায়ী এদেরকে আমরা বলবো অক্ষীয় ভেক্টর। তাহলে ঘূর্ণনের জন্য দায়ী ভেক্টর যদি বলো টর্ক, তাহলে টর্ক কি হয়তো অনেকে জানো না, আমরা পরে দেখব। টর্ক হচ্ছে এক কথায় ঘূর্ণন বল। মনে রাখো যে বলের জন্য কোনো বস্তু ঘুরে এটাকে তুমি বলতে পারো এক ধরনের টর্ক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টর্ক হচ্ছে ঘূর্ণন বল। এরপরে কৌণিক বেগ, যেটা তোমরা অনেকে বলো কি বৃত্তাকার বেগও বলো, সেটা কৌণিক বেগ ঘূর্ণনের জন্য দায়ী। আর এটা বলছি কৌণিক সরণ, যেটা আমরা থিটা বলি। ওকে, সেটা হচ্ছে আমাদের কত ঘূর্ণনের জন্য দায়ী। তাহলে টর্ক, কৌণিক বেগ এবং কৌণিক সরণ এগুলো হচ্ছে আমাদের কি অক্ষীয় ভেক্টর। ওকে, ধন্যবাদ।